সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আর স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা হিয়া আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রবাসের কথা এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রবাসের বিভিন্ন সমসাময়িক বিষয়, বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। সেজন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারম্যান এবং মাস্টার্স অফ ল মোহাম্মদ এন মজুমদার, যিনি দীর্ঘদিন বাংলাদেশি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে। মিস্টার মজুমদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ। কেমন আছেন? জি, ভালো আছি, আর ভালো ফিল করতেছি। আমরা যেহেতু বললাম যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের প্রবাসের কথা অনুষ্ঠানে, তো এখন বর্তমান যে পরিস্থিতি আমরা সবাই জানি যে আমাদের কমিউনিটিতে সবাই একটু আতঙ্কিত যে আমাদের ট্রাম্প প্রশাসন আসার পর যে বিভিন্ন কিছু দেখা যায় যে পরিবর্তন হয়েছে এবং ইমিগ্রেন্ট যারা আছেন তারা ইমিগ্রেশন নিয়ে একটু যেহেতু উদ্বেগ রয়েছে, তো আমরা আজকে ইমিগ্রেশন নিয়ে একটু কথা বলতে চাই। তো আপনার কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে ইমিগ্রেশনের কোনো আপডেট আছে কিনা, গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকলে আপনি যদি একটু বলেন। শিওর। সো বর্তমান আপডেট হচ্ছে ইমিগ্রেশন ব্যবস্থাকে ট্রাম্প প্রশাসন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। যেমন ডেমোক্রেটিক পার্টি যখন পাওয়ারে ছিল, জো বাইডেনের এজেন্ডা ছিল টু এম্পাওয়ার পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, গরিব, হতদরিদ্র, মেহনতি মানুষের যাতে যুক্তরাষ্ট্র একটা আশ্রয়স্থল হয়, সে ভরসাস্থল হিসাবে যুক্তরাষ্ট্র নিজেও মনে করত, সারা বিশ্বের মানুষও মনে করত। বা ট্রাম্প প্রশাসন মনে করে সারা বিশ্বের মানুষ আমাদের অ্যাডভান্টেজ নিচ্ছে, আমাদের অর্থ বিত্ত সব কে নিচ্ছে, আমাদের থিম হচ্ছে আমেরিকা ফার্স্ট, আমরা আমেরিকাকে টেক কেয়ার করবো, আমেরিকানদেরকে টেক কেয়ার করবো, এবং আনডকুমেন্টেড ক্রিমিনাল, বিদেশি, অভিবাসী যারা এখানে আছে তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিব। এটা হলো তাদের এজেন্ডা। সো দিস ইজ দ্য সিরিয়াস ক্লাশ বিটুইন দি জেনারেল পাবলিক অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন নাও। সো এটা হলো ভেরি সিভিয়ার ড্যামেজিং থিং। এটা অত্যন্ত ক্ষতিকর, কষ্টকর গণমানুষের জন্য, বিশেষ করে আমাদের দেশ সহ হেইতি, আফগানিস্তান, যে সমস্ত গরিব দেশ যারা যুক্তরাষ্ট্রের এইডে চলতো, যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়াকে ভরসা করে চলতো, তাদের জন্য অত্যন্ত খড়গের মতো হয়ে দাঁড়াইছে বর্তমান ব্যবস্থা। আবার আইসের যতটুকু কাজ হচ্ছে তার থেকে বেশি মানুষের ফিয়ার। আইস আসলে বেশি লোককে ধরে নাই। একটা হিসাবে দেখা গেছে, গতকালকে একটা রিপোর্ট ছিল, জানুয়ারি 2024-এ যখন জো বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল, তখন ওই মাসে 7,000 লোককে ডিপোর্ট করা হয়েছিল। আর এই বছরে যখন ট্রাম্প প্রশাসন জানুয়ারি মাসে, ওই সময় মাত্র 5,700 লোককে ডিপোর্ট করা হয়েছে। সুতরাং জো বাইডেনের শাসন থেকে বর্তমানে কম সংখ্যক লোককে ডিপোর্ট করা হয়েছে। তবে এখানে কথা বেশি বলা হয়েছে, মিডিয়ামে বেশি বলা হয়েছে, ধরবে, লোককে পাঠাবে, এবং বিশেষ করে ইন্ডিয়াতে যে একটা যুদ্ধ জাহাজে ইন্ডিয়ান কিছু লোককে শিকল ফরিয়ে দেশে পাঠাইছে, এটা সারা বিশ্বব্যাপী একটা সমালোচনা জয় সৃষ্টি হয়েছে। সুতরাং একটা ইমিগ্রেশন বিরোধী আবহাওয়া বিরাজমান, এতে করে মানুষ অত্যন্ত ভয়ে আছে, শঙ্কায় আছে। এটা হলো বর্তমান থিম। তবে গুড থিং হচ্ছে ট্রাম্প প্রশাসন স্ট্রিক্ট পলিসির কারণে আইন ও বিচার ব্যবস্থা, ইভেন কি সেফটি এন্ড সিকিউরিটি কিছুটা ভালো আছে, ক্রাইম অনেকটা কমে গেছে। তো আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে বলেন যারা খুবই আতঙ্কিত রয়েছেন, একটু জানতে চাইবো যে আইস কাদেরকে অ্যারেস্ট করছে এবং ডিপোর্টেশন করছে, এইটা সম্পর্কে যদি একটু আপনি। শিওর। যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছে এবং এখানে এসে ক্রাইম করেছে, এদের উপর ফেডারেল গভর্নমেন্ট সিরিয়াসলি অ্যাটাক করছে, এবং এদেরকে উদ্দেশ্য করেই রেক অ্যান্ড রাইলি অ্যাক্ট নামে একটা আইনও পাস করছে দ্রুত গতিতে। ওই আইনের আওতায় শুধুমাত্র অবৈধ ইমিগ্রেন্ট বা যাদের কাগজপত্র নাই তারা নয়, ইভেন কি যারা গ্রিন কার্ড আছে তাদের গ্রিন কার্ডকে রিভোক করা হবে, যাদের সিটিজেনশিপ আছে তাদেরকে ডিন্যাশনালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ প্রত্যাহার করা হবে। কারণ এটা আইন, পুরানো আইনে আছে, যদি কোনো ন্যাশনালাইজড সিটিজেন এমন কোনো কাজ করে যেটা রাষ্ট্রবিরোধী, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ ছিনিয়ে নেওয়া যায়। রাইট। সো সেই অধিকারটা ভিন্ডিকেট করার জন্য পৃথিবী একটা আইনও করা হয়েছে। সেই আইনটাকে বলে রেক অ্যান্ড রাইলি অ্যাক্ট। জর্জিয়ার এক মেডিকেল স্টুডেন্টকে এক ক্রিমিনাল, যেটা নিউ ইয়র্ক সিটি 2বার ক্রাইম করছিল, তাকে 2বার ক্রাইম করা সত্ত্বেও তাকে ডিপোর্ট করা হয় নাই। সে তার চান্স পাইছে, 3য়বার এসে একজনকে হত্যাই করছে। ট্রাম্প প্রশাসনের কথা হচ্ছে যারা ইমিগ্রেন্ট আসবে, আসার পরে যদি সে এখানে ক্রাইম করে তাকে কোনো বিচারের সম্মুখীন করা হবে না,
এটাকে বলে ডিও প্রসেস ল। ডিও প্রসেস রাইট হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো অপরাধ করুক না কেন, ইভেন কি টুইন টাওয়ার যারা ধ্বংস করছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছিল। বাট ট্রাম্প প্রশাসনের কথা হচ্ছে যে লোকটা অবৈধভাবে আসে এখানে, সেও যদি অপরাধ করে থাকে তাকে আমি ডাইরেক্টলি ফাটা দিব না, জজের কাছে নেওয়ার সুযোগ দেবো না, ডাইরেক্ট ফাটা। এটাকে বলা হয় ভায়োলেশন অফ 14 অ্যামেন্ডমেন্ট, মানুষের সিভিল রাইট। মানুষের তুমি বিচার ছাড়া শাস্তি দিয়ে ফেলতেছো, বিচারের সম্মুখীন করতেছো না। সো এটা না করার পক্ষে উনি আইন প্রণয়ন করে ফেলছে, সেটা বল রেক এন্ড রাইলি অ্যাক্ট। কারণ ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু সদস্য এটাকে সাপোর্ট করছে যে একটা ইলিগাল লোক আসিয়া আমাদের দেশে এরকম ক্ষতিকর কাজ করছে। কারণ আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ডেমোক্রেটিক পার্টিরও কিছু সদস্য আছে ট্রাম্পের কিছু কিছু কাজকে সমর্থন করে, ইভেন কি ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু এজেন্ডাকে ট্রাম্পের কিছু সদস্য আছে যারা প্রগ্রেসিভ রিপাবলিকান বলে একটা শব্দ আছে। যেমন এখানে আবার ডেমোক্রেটিক পার্টিতে কনজারভেটিভ ডেমোক্রেটস আছে, তারা আবার রিপাবলিকানকে সমর্থন করে। যেমন আমাদের মেয়র এরিক অ্যাডাম, এরা ছিল সেন্ট্রালিস্ট। সো এখানকার রাজনীতিও ভিন্ন, এখানকার প্রেক্ষাপটও ভিন্ন। সারা বিশ্বের যেটা বলতেছিলাম মুক্তিকামী মানুষের যে আশ্রয়স্থল হিসাবে মানুষ মনে করত এবং প্রশাসন মনে করত উই আর দি গার্ডিয়ান অফ দি ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর অভিভাবকত্ব বজায় রাখার জন্যই ইউএস এইড চালু ছিল। এই ইউএস এইড যেমন যেখানে বুখানাঙ্গা মানুষ না খাই মরতেছে সেখানে ইউএস এইড ফাটাইতো। বাংলাদেশে 2024-এ $371 মিলিয়ন ফাটানো হয়েছে এখান থেকে ইউএস এইড। দেখেন ওই টাকা বাংলাদেশের টাকা কত বেশি টাকা। সো ওই টাকা বর্তমানে বন্ধ আছে। যে বাংলাদেশের অবস্থা এখন কিছুটা খারাপের দিকে যাচ্ছে, দিস ওয়ান অফ দ্য রিজন। ইউএসএ এইড টোটালি বন্ধ, বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। সো এখন ভয় কারা ফাইতে হবে? আপনার কোশ্চেন হচ্ছে যারা ক্রাইম করেছেন তাদের পক্ষে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে বিচার আওতায় নিবে না, কারণ কোনো আইনও তারা আইনের ডিউ প্রসেস অফ ল তারা পাবে না। যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তারা যে আতঙ্কিত বা এই অভিবাসীদের আসলে আতঙ্কের বিষয় কিভাবে তারা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করবে বলে আপনি মনে করছেন? শিওর, গ্রিন কার্ড দায়িত্বের বিষয়ে যেমন একটা অংশ আছে যারা গ্রিন কার্ড এদেশে এক নামে আসছিল, আসার পরে ওই নামে কিছু পাই নাই, অন্য নাম দিয়ে বিয়ে করছে, বিয়ে করে কার্ড পাইছে, সিটিজেন হয়েছে। আবার অনেকে আছে এবং ঠিকই লিগেলি ঢুকছিল, ওই পাসপোর্টটা ফালাই দিয়া এখন থেকে বা 20 বছর আগে, যখন আমরা প্রথমে বা 25 বছর আগে ওই ভিন্ন নামে তারা সিএসএস খেত খামারের কতগুলো কার্ড ছিল সেটা নিয়েছিল, এরা আবার পরবর্তী ভিন্ন নামে কার্ড পাইছে। 9/11 যখন হয়েছিল, যখন টুইন টাওয়ার ধ্বংসের পরে সমস্ত কিছু তারা ঢেলে সাজাইয়া যতগুলা কেস ছিল পুরানো সবগুলো কম্পিউটার সিস্টেমে নিয়ে আসছে। এরপর দেখা গেছে এখন প্রতি সপ্তাহে বিগত 10-15 বছর প্রতি সপ্তাহে আমরা শুনি যে আমার গ্রিন কার্ড আছে, কিন্তু এয়ারপোর্টে আমাকে বললো যে না তোমার নামে আমাদের কাছে প্রুফ আছে, তুমি অন্য নামে এখানে ছিলা, ফিঙ্গারপ্রিন্ট তার হাতের ছাপ বায়োমেট্রিক পাইছে। সো ওই সমস্ত লোকজনকে আবার ডিপোর্ট করা হবে। যদি গ্রিন কার্ড আছে ওই গ্রিন কার্ড রেখে দিয়ে তাদেরকে রিভোক করা হবে। ইভেন কি যদি অপরাধটা আরও বেশি সিরিয়াস হয়, যেমন একটা রুল আছে, ইউ ক্যান নট হ্যাভ ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি। যেমন ওই আন্ডার দ্যাট রুল যদি গ্রিন কার্ড যদি তোমার বাতিল হয়, গ্রিন কার্ড ফর দ্য সিটিজেন পাইছিল, তোমার গোয়া কাটা গেলে উপরে বাঁচবে কিভাবে? সো গ্রিন কার্ড যখন চলে যাবে সেই ক্ষেত্রে ওর সিটিজেনশিপও চলে যাবে। সো দ্যাট ল কিন্তু ট্রাম্পের ল না, ওই ল পুরানো ল হয়। ওই সমস্ত ল ওয়াজ সাইলেন্ট। প্রশাসন ওই আইনকে খুব বেশি আমলে নেই নাই, বা বর্তমান প্রশাসন সেই অ্যাডভান্টেজটা নিবি যে আমরা ওই ডিন্যাশনালাইজেশন করবো, গ্রিন কার্ড রিভোক করবো। অ্যান্ড তাদের মূল কথা হয়েছে তারা এখান থেকে অভিবাসীদের বিতাড়ন করবে, একটা হোয়াইট সুপ্রিমিস্ট কান্ট্রি সৃষ্টি করবে এবং এক না একতন্ত্র সে কায়েম করতে চায়। কানাডাকে নিয়ে নিতে চায়, সুইস ক্যানেল নিয়ে নিতে চায়, পানামা নিয়ে নিতে চায়, অল দিস। বাট আমি একজন আইন বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো, আমি এখানে last 35 years I went to law school here, I went to law school in Bangladesh, I in the government system many years, civil service। আমি যদি অনেস্টলি অপিনিয়ন করি, দেখবেন আফটার 1 বছর থেকে 1 বছরখানিক পরে সে তার এলন মাস্ক থেকে তার সাঙ্গপাঙ্গ যারা আছে ওই ক্ষমতার ভাগাভাগি, সুবিধার ভাগাভাগি নিয়ে তারাই একটা জটলা ফাঁকাইয়ে দিবে এবং এভরিথিং উইল বি নর্মাল। এখন কথা হবে অভিবাসীদের প্রতি, তারা যেন শান্ত থাকে, নীরব থাকে, আইন মেনে চলে। মনে করতে হবে এভরিথিং উইল বি ওকে, কারণ যত ঘোর অন্ধকার হোক একদিন আবার আলো হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ যদি একটু ধৈর্য ধরে রাখতে পারেন বৃষ্টি চলে যাবে, আবার আলো আসবে। এই যে ইমিগ্রেন্ট যারা আছেন তাদের একটা আতঙ্ক আছে, যে শোনা যাচ্ছে যে তাদের জন্য তাদেরও একটু আতঙ্ক, তারা যে তাদের একটু ভয় আছে।
সেটা সম্পর্কে যদি একটু বলেন আসলে ইমিগ্রেন্ট যেহেতু ইমিগ্রেন্ট বিরোধী একটা প্রপাগান্ডা চলছে, সেক্ষেত্রে যেমন মেডিকেয়ার তারা প্রচুর কাট করবে, সেক্ষেত্রে অনেকে মেডিকেডে ব্যাক পেতে হইতে পারে। সোশ্যাল সিকিউরিটি সিস্টেম একটা এখানকার ট্রেডিশন, শত বছরের ঐতিহ্য, সেখান থেকে কাট করার ভয় আছে। এই ধরনের পরিস্থিতির কারণে ইমিগ্রেন্ট কমিটি মাত্রই একটা ভয় থাকার কথাই। তবে অ্যাগেন যত গজ দিয়ে তত বসে না, যতই কথা বলা হোক শেষ পর্যন্ত আমি মনে করি মেহনতি মানুষের অলওয়েজ জয় করে, সাধারণ মানুষ সবসময় জয়ী হয়, একটু সময় দিতে হয়। ট্রাম্প প্রশাসন আসার পর থেকে শোনা যাচ্ছে যে যারা ইমিগ্রেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, ভাই বা বোন, তো তাদের এটা তো একটু পেন্ডিং আছে অনেকেরই, তো সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে? যে শিওর পরিবর্তন আসবে। ট্রাম্প ওপেনলি বলছে যে চেইন ইমিগ্রেশন, যেমন আমি গ্রিন কার্ড ফাইলাম, আমার বউকে আনলাম, বউ এবার তার বাপকে আনলো, বউয়ের বাপে আবার তার বউকে আনলো, তাদের ভাই বোনকে আনলো, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কাট করার জন্য সে কংগ্রেসে আইন পাস করার জন্য কংগ্রেসকে অনুরোধ করেছেন। তবে এই আইন পাস হবে না এই জন্য, কারণ যেটা একটু আগে বলছিলাম, রিপাবলিকান দলীয় কিছু সদস্যও যারা ইমিগ্রেন্ট এরিয়া থেকে নির্বাচিত হয়ে আসছে তারা এখানে ভোট দিবে না, কারণ নাহলে তারা রি-ইলেক্টেড হতে পারবে না। সব জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় কিন্তু ওয়াশিংটন ডিসিতে। যেমন আমাদের এখানে আলেকজান্ডার ওকাসিও-কর্টেস, সে এখানকার ইলেক্টেড অফিসিয়াল, এখানকার এমপি, সে যখন ওয়াশিংটনে কথা বলবে প্রতি মুহূর্তে তাকে মাথায় রাখতে হবে আমার এলাকার জনগণ কি চায়। আমাদের এলাকায় প্রচুর লোক ইমিগ্রেন্ট তার অফিসে সবসময় ভিড় করে হেল্প করার জন্য, এবং সে জানে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। ইলেক্টেড অফিসিয়াল হইতে হলে সে সবার প্রত্যেক, যেমন একজন যদি এমপি হয় সে কিন্তু তার এলাকার নির্বাচনী এলাকায় সবার ভালো মন্দ সে বুঝে, সেম থিং এখানেও। তো সুতরাং বিভিন্ন স্টেট এবং রিপাবলিকান অধ্যুষিত স্টেট সমূহ যেখানে ইমিগ্রেন্ট কমিটি আছে, ওই প্রভাবের কারণে এই ধরনের আইন পাস হবে না। চেইন ইমিগ্রেশন বন্ধ করতে চাইবে ট্রাম্প, এবং কিছু লোক বারটা বলবৎ হবে না, তবে এটা ডিলে হবে। ডিলে হবে এই জন্য, কিন্তু যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে এবং পেন্ডিং আছে তাদের জন্য কি কোনো প্রভাব পড়বে তাদের এই ইয়েতে? যে এটা একটা ওই হাজার বছরের কথা, যেটা হাকিম নয় কিন্তু হুকুম নয় না, যেগুলো অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই পেন্ডিং, এভরিথিং ইজ ফাইন, বাট অনলি থিং ইজ ডিফারেন্স হবে ডিলে হবে কিছুটা। ডিলে বিকজ অফ ফেডারেল গভর্নমেন্টের অর্ধেক, আজকে নিউজে ছিল ডিপার্টমেন্ট অফ এডুকেশন অর্ধেক কর্মচারী ছাঁটাই করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রচুর লোক ছাঁটাই করা হয়েছে, জবগুলো মানে বড় বড় যত পোস্টগুলো আছে সব ছাঁটাই করা হয়েছে, জাস্টিস ডিপার্টমেন্ট থেকে অর্ধেক লোক ছাঁটাই করা হয়েছে। ওই যখন লোক থাকবে না, কেস প্রসেস করবে কি? এই জটলা বেশি হবে এবং দীর্ঘ হবে, তবে ইট উইল বি দেয়ার, ধৈর্য ধরে থাকতে হবে। 12 বছরের জায়গায় 15 বছর লাগবে, কিন্তু লোক আসবেই। ট্রাম্প প্রশাসন আসার পর তো মানে একের পর এক অনেক প্রস্তাব সে করেছেন, নেগেটিভ সেন্সে অনেক কিছু সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে যেমন একটা ছিল যে বার্থ সিটিজেন, সেটা শোনা যাচ্ছিল যে বার্থ সিটিজেন বন্ধ করার জন্য ট্রাম্প ইয়ে করছেন। তো সেটা আসলে বার্থ রাইট বলা হয়, জন্মসূত্রে যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব বাতিল করার পরে উনি বার্থ রাইট সিটিজেন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, তবে সেই অর্ডারটা সাথে সাথে বাতিল করা হয়েছে ফেডারেল জাজ। বর্তমানে সে আইন প্রচলিত আছে। এখনো যদি কোনো অভিবাসী মা অবৈধভাবে এসে সন্তান জন্ম দেয়, সেই সন্তান আজকেও সিটিজেন হবে, বিকজ ট্রাম্পের সে অধ্যাদেশ বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, এবং এটার এগেনস্টে ট্রাম্প প্রশাসন আপিল করে, সেই আপিল সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তো আমরা আশা করব, আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি বার্থ রাইট বলবৎ থাকবে। আর যারা ইলিগ্যাল আছেন, কমিউনিটিতেও অনেকে আছেন, তারাও আতঙ্কিত এবং ডিপোর্টেশন হচ্ছে, এবং তাদেরকে বের করে দেওয়ার একটা নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে এবং করছে অলরেডি। সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? সেটা ওইটা করবে, তবে ইট উইল বি ভেরি লিমিটেড। খুব বেশি যে লোক নিতে পারবে, যেটা আমি একটু আগে একটা হিসাব দিয়েছিলাম, ইভেন কি ট্রাম্প আসার আগে জানুয়ারি 2024 যে পরিমাণ লোককে বিচারিত করা হয়েছিল, এই বছর কিন্তু তার চেয়ে কম করছে। যদিও এরা অনেক চেষ্টা করছে, অনেক লোক হায়ার করছে, এবং 25 অফিস এক নাগারে কাজ করছে, এবং সিটির মেয়র তাদের পক্ষে ছিল, এরপরেও ভেরি নগণ্য সংখ্যক লোককে অ্যারেস্ট করতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন।